আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলার রায় আজ। স্ত্রী মিন্নি সহ 24 আসামির মধ্যে 14 জনই অপ্রাপ্তবয়স্ক। জেলা জুড়ে নিরাপত্তা জোরদার। করোনা মোকাবিলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে 6 দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। আর্থিক প্রণোদনা বাড়ানোর আহ্বান। রাজশাহীতে গির্জায় আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলায় ফাদার গ্রেফতার। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় আরেক আসামি তারেক গ্রেফতার, আরও 3 জন রিমান্ডে। মাছ কেলেঙ্কারিতে জেএমআইয়ের মালিক রাজ্জাক রিমান্ডে, 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। নাম নেই হেলথের সাবেক ডিজি আবুল কালাম আজাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় রিফাত হত্যার আলোচিত মামলার রায় আজ। এ রায়কে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকায়। বিভৎস ওই ঘটনার শিরোনাম হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমেও। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে মুসা বন্ড এখনও পলাতক। উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। বরগুনার সরকারি কলেজের সামনে আর 10টি সকালের মতোই শুরু হয়েছিল 2019 সালের 26 জুন। বিভৎস একটি হত্যাকাণ্ড সবার নজর আটকে দেয় বরগুনায়। কিশোর গ্যাং বন্ড বাহিনী কলেজের সামনে প্রকাশ্যে কোপায় রিফাতকে। এ সময় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি রিফাতকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর বিকালেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রিফাতের। আমরা কিছু বুঝতে পারি নাই যে ওদের পূর্ব পরিকল্পনা ছিল কিনা। আমি কলেজ থেকে আমি বের হই, তখনই এসে হামলা করে। আমার 2 মাসও হয় নাই বিয়ে হয়েছে, আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই। পরদিন 27 জুন রিফাতের বাবা মোহাম্মদ আব্দুল হালিম দুলাল শরীফ 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 12-13 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দাবি ওঠে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির। ওই দিন সন্ধ্যায় এক কিশোরকে ধরার মধ্য দিয়ে শুরু হয় রিফাতের ওপর হামলায় জড়িতদের পাকড়াও অভিযান। একে একে ধরা পড়তে থাকে বাকিরা। রিফাতের ওপর হামলার 6 দিন পর 2 জুলাই ভোরে মেলে নয়ন বন্ডের মৃতদেহ। যথারীতি বন্দুকযুদ্ধের ঘটনা দাবি করে পুলিশ। এক পর্যায়ে প্রচার হয় নয়নের সাথে মিন্নির সম্পর্কের কথা। প্রমাণ পাওয়ার দাবি করেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। মিন্নির আগের বিয়ের তথ্য গোপন, মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সাথে সম্পর্ক বজায় রাখা, হত্যা পরিকল্পনায় জড়িত থাকার তথ্য পাওয়ায় আদালতের অনুমতি সাপেক্ষে মিন্নিকে এই মামলায় আসামি করা হয়। রিফাত হত্যাকাণ্ডের 20 দিন পর 2019 সালের 16 জুলাই আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। প্রধান সাক্ষী থেকে মিন্নি আসামি হয়ে যাওয়ায় মামলা মোড় নেয় অন্যদিকে। রিফাত হত্যাকাণ্ডের 2 মাস 6 দিন পর গত বছরের 1 সেপ্টেম্বর বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে বিভক্ত করে 2টি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এদের মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক আসামি এবং 14 জন অপ্রাপ্তবয়স্ক। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিচার কাজ শুরুর জন্য 2020 সালের 1 জানুয়ারি সকল প্রক্রিয়া শেষ করে মামলাটি বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে পাঠান। এরপর গত 8 জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করে আদালত। গত 16 সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণার জন্য 30 সেপ্টেম্বর তারিখ দেয় আদালত। এই মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিচার কাজ চলছে বরগুনা জেলা দায়রা জজ আদালতে। এরপর এই অভিযুক্তদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ ছাড়া 75 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনা মোকাবিলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে 6 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে উন্নত দেশগুলোকে আর্থিক প্রণোদনা বাড়াতে হবে। একই সাথে উন্নয়নশীল দেশগুলোর সামাজিক উন্নয়ন খাতে দেয়া উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সদর দপ্তরে করোনা পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়নের, আর্থিক সংকট মোকাবেলায় বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদান, অভিবাসী শ্রমিকদের সহায়তা অব্যাহত রাখা সহ ৬টি সুপারিশ তুলে ধরেন। The G7, G20, OECD countries, MD-base and IFIS should scale up fiscal stimulus, concessional finance and debt relief measures. The advanced economies must fulfill their 0.7% ODA commitment. Right policy steps for reversing the downward trend of remittances flow by helping the migrant workers during and in the post-COVID job market. তিনি বলেন, উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশের প্রতি তাদের করা ওয়াদা পূরণ করতে হবে, একই সাথে প্যারিস জলবায়ু চুক্তিও বাস্তবায়ন করতে হবে, আর এজন্য জাতিসংঘকে চালকের ভূমিকা নিতে হবে। We need a well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 Agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. UN must continue to play its catalytic role in this regard. করোনার ব্যাপক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, তবুও পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন খাতে 13.25 বিলিয়ন ডলার প্রণোদনা দেয়া হয়। আর সামাজিক নিরাপত্তার বাইরে থাকা কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিকদেরও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন। রাজশাহীর তানোরে গির্জায় 3 দিন আটকে রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী ধর্ষণের মামলায় ফাদারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নগরীর বিস হাউস থেকে ফাদার প্রদীপকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তরুণীর স্বজনদের অভিযোগ, 26 সেপ্টেম্বর সকালে সাধুজন মেরি ভিয়ান্নি গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে 27 সেপ্টেম্বর তানোর থানার সাধারণ জিডি করেন তার ভাই। 28 সেপ্টেম্বর বিকালে তারা জানতে পারেন কিশোরী গির্জার ফাদার প্রদীপের রুমে বন্দী আছে। পরে গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে ওই গির্জার ভেতরে সালিশ বৈঠক বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয় এবং নির্যাতিতা কিশোরীকে সিস্টারদের কাছে রাখা হয়। পরে মঙ্গলবার বিকালে তানোর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। সিলেট এমজি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় মাহবুবুর রহমান রনি, রাজন আহমেদ ও আইনুদ্দিনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে সুনামগঞ্জের দিরাই থেকে মামলার আরেক আসামি তারেককে মঙ্গলবার গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত 3 আসামিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সুনামগঞ্জের দিরাই থেকে মামলার আরেক আসামি তারেককে গ্রেফতার করেছে র্যাব। এর আগে সোমবার রাতে মামলার 6 নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। জৈন্তাপুরের হরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক ছিল মাহফুজ। সে এমসি কলেজ ছাত্রলীগ কর্মী। তার বাড়ি সিলেটের কানাইঘাটে। এ নিয়ে প্রধান আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার মামলার 3 আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল হাসানকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। শনিবার স্বামীকে আটকে রেখে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ভিকটিমের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা যেগুলো নেওয়া হয়েছে সেগুলা কোথায় কী অবস্থায় আছে, যেহেতু 1 নম্বর আসামি সাইফুর রহমানের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেহেতু অন্যান্য আসামিদের কাছে কোনো অস্ত্র আছে কিনা সেইগুলা সন্ধানের জন্য তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর সুপারিওয়ালা পাড়ায় তরুণী ধর্ষণ মামলায় চান্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আর 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে গ্রেফতার করা হয়েছে নাইম হোসেন নামে এক কিশোরকে। পুলিশ জানায়, চট্টগ্রামের ডবলমুরিং থানার বরখাস্ত হওয়া সাব ইন্সপেক্টর হেলালের সোর্স চান্দুর বাসায় রবিবার রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এরপর পুলিশ নুরি আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর এবং রবিন হোসেন নামে আরেক যুবককে গ্রেফতার করে। সর্বশেষ গ্রেফতার করা হলো চান্দুকে। স্থানীয়রা জানায়, পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত চান্দু।
এদিকে শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর থেকে নাইম হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নাইমের বাসায় টিভি দেখতে গেলে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটির কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নাইমকে ধরে পুলিশে সোপর্দ করে। 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বহুল আলোচিত মাস্ক কেলেঙ্কারিতে গ্রেফতার জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে মামলা হয়েছে আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক উপপরিচালক জাকির হোসেন খান সহ 7 জনের বিরুদ্ধে। তবে মামলায় নাম নেই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি বহুল আলোচিত আবুল কালাম আজাদের। ভুয়া মাস্ক, পিপিএ সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে মামলার পর জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের উপপরিচালক নুরুল হুদা মঙ্গলবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের 6 জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর সেগুনবাগিচা এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। মামলার অন্য আসামিরা হলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক শাহজাহান সরকার, চিফ কোঅর্ডিনেটর জিয়াউল হক, ডেস্ক কর্মকর্তা সাব্বির আহমেদ, স্টোর কর্মকর্তা কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবায় সম্পৃক্তদের সুরক্ষায় জেএমআই গ্রুপের সাথে N95 মাস্ক সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহে চুক্তি হয় সরকারের। সরবরাহের পর ধরা পড়ে জেএমআইয়ের জালিয়াতি। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত নকল N95 মাস্ক 10টি প্রতিষ্ঠানে বিতরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। অনিয়ম অনুসন্ধানে এর আগে আব্দুর রাজ্জাককে গত 8 জুলাই 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের সকলের সম্পদের ইনকোয়ারি করা হবে এবং এ ব্যাপারে কমিশন থেকে সম্পদের নোটিশ তাদেরকে ইস্যু করা হবে। তদন্তকালীন সময়ে তাদের যোগসাজশে যদি আরও কারো নাম আসে, সেগুলো তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় বের করবেন এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট প্রদান করবেন। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে ড্রাইভার, মালিকের মতো 2-1টি চুনোপুটি ধরা পড়লেও দুদকের হাতে এবার ধরা পড়ল রাখবোয়াল পর্যায়ের একজন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মঙ্গলবারও টিকিটের আশায় সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে ভিড় করেন সৌদি প্রবাসীরা। আরও 24 দিন মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও এখনও বাড়েনি তাদের আকামার মেয়াদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, বিষয়টি সুরাহ করতে আজ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন তারা। সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারার সামনে মিছিল করেন কর্মস্থলে যেতে ইচ্ছুক সৌদি প্রবাসীরা। ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর দাবিতে সৌদি প্রবাসীদের মিছিল গিয়ে থামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে। মে মাসের 3 তারিখে আবার রিটার্ন ওই দেশে যাওয়া ছিল, কিন্তু যাইতে পারি না করোনা মহামারীর কারণে। তখন আকামার মেয়াদ গেছে, ভিসার মেয়াদ গেছে, কোনোটাই বাড়ছে না। সৌদি সরকার বিলে 2-3বার আকামা বাড়াইছে, কিন্তু আমার আকামার মেয়াদ বাড়ে না। এম্বাসি যাইলে কয় সৌদি দূতাবাসে যাইতো, ওইখান থেকে যাইলে কয় এম্বাসিতে যাইতো। অনেক জায়গায় আমরা ঘুরছি, কিন্তু কোথাও কিছু পাই নাই। ঠিক আছে, আমরা আজকে আসছি, আমাদের অথচ 30 তারিখে আমাদের ভিসার মেয়াদ শেষ। আমরা আমাদের আকামা ভিসার দাবি নিয়ে এখানে আসছি। আমাদের যেভাবেই হোক আমাদের ভিসার মেয়াদ, আকামার মেয়াদ বাড়াতে হবে অটোমেটিক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে কেন বাড়ছে না সে বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন তিনি। অনেক কপিল তাদের দিচ্ছে না ক্লিয়ারেন্স, তার মানে ওরা চায় না থাকে। তো এই কয়েকজন আটক আছে, বাট বাকি আমার কয়েক হাজার লোক তো যাচ্ছে, তাদের আমরা টিকিটও দিচ্ছি। আমরা আগামীকাল দূতাবাসের লোকজনের সাথে সাক্ষাৎ করব, আলাপ করব এবং দেখি এই কপিল সমস্যা কিভাবে কি করা যায় আর কি। যাদের ভিসা ও ইকামার মেয়াদ রয়েছে তারা পেয়েছেন সৌদি এয়ারলাইন্সের টিকিট। এদিকে টোকেনের আশায় সোনারগাঁও হোটেলের সামনে আজও ভিড় ছিল সৌদি প্রবাসীদের। আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, আমার ছুটির মেয়াদ শেষ, আমার আকামা শেষ। এখন আমার সরকারের কাছে আবেদন যে আমার ছুটির মেয়াদ এবং ভিসার মেয়াদ সকলের মেয়াদ বাড়িয়ে দেওয়া। নতুন টিকিট দিবে কি না এরকম কোনো কিছুই বলতেছে না টিভিতে।
আমরা কি এখানে প্রতিদিনকে আসবো কি না এরকম কোনো নিউজ আসতেছে না। গতকালকে বলছে 5 তারিখে আসেন, আজকে বলতেছে 18 তারিখে আসেন। এখন এত লেট হলে আমরা কিভাবে যাব? আমরা আজ 5 দিন যাবত এখানে দাঁড়া রয়েছি শুধু টোকেনটার অপেক্ষায়। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনার কারণে আটকে পড়াদের মধ্যে যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নিয়োগদাতার সাথে যোগাযোগ করতে হবে। কাগজ ঠিক না থাকলে তো ওনারা নেবেন। আজকাল তো সব কিছু অনলাইন। কারো যদি সম্পর্ক না থাকে কফিলের সাথে, কফিল যদি ওখান থেকে ক্লিয়ারেন্স বা এক্সটেনশনের জন্য আবেদন যদি না করে, তাও কিন্তু ওদের আবশ্যক দ্যাট ওদের ফরেন মিনিস্ট্রির থ্রু দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আসতে হবে। এটা যদি না করে তাহলে তো কারো কিছু করা থাকে না। প্রবাসীরা যাতে তাদের কর্মস্থলে ফিরতে পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান সংশ্লিষ্টরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষণকারীদের অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বলেন, দেশের যুব সমাজের অবক্ষয় শুরু হয়েছে বিএনপির আমলে। ধরনের পাশবিক নির্যাতন করে একটা মা বা বোনকে বেঁধে রেখে এদের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। অতএব এই পশুদেরকে অহেতুক বিচারে আদালতের কাঠগড়ায় টানাটানি না করে এদেরকে ধরে সরাসরি ক্রসফায়ার দিয়ে বিচার করা হোক। অতীতে কে কি অন্যায় প্রশ্রয় দিয়েছে, বিএনপি প্রশ্রয় দিয়েছে বলে আমরা প্রশ্রয় দেবো, এটা ভাবার কোনো কারণ নেই। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আমলে করোনার মতো ধর্ষণ ও দুর্নীতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73-এর অধ্যাদেশ অনুযায়ী রাজনীতি করার অধিকার ছাত্র শিক্ষক সবারই আছে। নৈতিক স্খলন ছড়া চাকরিচ্যুতির বিধান নেই। মোর্শেদ খান হাসান খানকে কলাম লেখার কারণে চাকরিচ্যুতি অবৈধ। অবিলম্বে তাকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তারা। বক্তারা বলেন, এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়। সরকারের অপশাসন দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সিলেটের মানুষদের কাছে জিজ্ঞেস করেন, যাদের এর মধ্যে গ্রেপ্তার করেছে তারা এমসি কলেজের হোস্টেলের মধ্যে থাকতো, ছাত্রলীগের পরিচয়ে থাকতো। কেউ ধরা পড়লে বলেন উনি অনুপ্রবেশকারী। এদের হাতে মা বোন নিরাপদ নয়। স্ত্রীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে কোথাও যদি বেড়াতে যান, আগে খোঁজ নেবেন ওইখানে ছাত্রলীগ আছে কি না। নারী নির্যাতন যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, সেই নারী নির্যাতনের যে ভাইরাস, সেটার থেকে বাঁচার জন্য এই সরকারের লোকজনের মাস্ক না পরা উচিত। মাস্ক পরলে আর লজ্জা থেকে বাঁচার জন্য মুখটাও ঢেকে রাখতে পারবেন। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 5219 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 12,869টি নমুনা পরীক্ষায় 1488 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় শনাক্ত হলেন 3,62,043 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,625 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,73,698 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 26 জনের মধ্যে 21 জন পুরুষ ও 5 নারী। 24 ঘন্টায় শনাক্তের হার 11.56, সুস্থতার হার 75.60 ও মৃত্যুর হার 1.44। এবার ক্লেমন খেলা সংবাদ। শ্রীলঙ্কা সফর বাতিল হলেও 2021 সালের মার্চে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে 3টি করে ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে। তার আগে ঘরোয়া ক্রিকেট ও বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ক্রিকেট যদি আমরা না খেলতে পারি তাহলে অনেক প্লেয়ার যারা আছে, যারা অনেক তাদের সময় চলে যাচ্ছে, এটা মিস করে যাচ্ছে। যারা নাকি এখন অলমোস্ট ক্যারিয়ারের কাছাকাছি শেষ করার কাছাকাছি আছে, তাদের জন্য একটা বড় সেটব্যাক। জানুয়ারিতে আমরা আশা করছি ওয়েস্ট ইন্ডিজ আমাদের এখানে আসবে, কিন্তু তখন আমরা জানি না যে কি অবস্থা হবে। আমাদের তো কনসার্ন হচ্ছে প্লেয়ার সেফটি,
আমরা তো চাচ্ছি খেলুক, আমরা তো অনেক আগে আমরা শুরু করতে পারতাম। করোনা ভাইরাসের কোনো সিচুয়েশন এখানে চেঞ্জ হয়নি, সেই জন্য আমরা সাহস করে কিন্তু ক্লাবগুলোকে বলতে পারছি না কর্পোরেট লিগের সাথে ডিপিএলটা ইজ মোর ইম্পর্টেন্ট। এই জন্য ডিপিএলের জন্য আমরা চিন্তা ভাবনা হচ্ছে কোন ভেন্যুতে করা যায়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলার রায় আজ। স্ত্রী মিন্নি সহ 24 আসামির মধ্যে 14 জনই অপ্রাপ্তবয়স্ক। জেলা জুড়ে নিরাপত্তা জোরদার। করোনা মোকাবিলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে 6 দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। আর্থিক প্রণোদনা বাড়ানোর আহ্বান। রাজশাহীতে গির্জে আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলায় ফাদার গ্রেফতার। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় আরেক আসামি তারেক গ্রেফতার, আরও 3 জন রিমান্ডে। মাস্ক কেলেঙ্কারিতে জেএমআইয়ের মালিক রাজ্জাক রিমান্ডে। 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। নাম নেই হেলথের সাবেক ডিজি আবুল কালাম আজাদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।